আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম ব্লু পিট্রোল চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা শুনবেন নরওয়েজিয়ান উডের শেষ পর্ব, অর্থাৎ 11তম পর্ব। আজকের পর্বটা একটু স্পেশাল। প্রথমত এটা শেষ পর্ব এবং অবশ্যই এই পর্বে একটা বড় একটা প্লট টুইস্ট ঘটতে যাচ্ছে। এটা কিছুটা হৃদয় বিদারক হলেও আপনারা যদি প্রথম থেকে আমাদের উপন্যাস এই চ্যানেলে শুনে থাকেন তাহলে অবশ্যই এটা আপনাদের মনে একটা বড় একটা জায়গা দখল করে নেবে এবং আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে তো প্রথম পর্বটা এবং এই শেষ পর্বটা খুবই ভালো লাগছে। তো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের উপন্যাসটা কেমন লাগলো এবং স্পেশালি পর্বটা কেমন লাগলো। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা দিন আমাদের সঙ্গে সাথে থাকার জন্য। এভাবে সাপোর্ট করে যান এবং তার বিনিময়ে অবশ্যই আমরা আরও ভালো ভালো বই এবং উপন্যাস আপনাদের জন্য আনতে যাচ্ছি এই চ্যানেলে। তাহলে আজকে শুরু করে দিচ্ছি আমাদের নরওয়েজিয়ান উডের শেষ পর্ব। নাওকোর মৃত্যুর পরপরই আমি রেইকোর কাছ থেকে একটা চিঠি পেয়েছিলাম। চিঠিতে লিখেছিল আমি যেন মন খারাপ না করি আর কোনোভাবে নিজেকে অপরাধী না ভাবি। আমার কোনো দোষ নেই, আসলে কারোরই কোনো দোষ নেই। বৃষ্টির জন্য যেমন কাউকে দোষ দেওয়া যায় না, এটাও ঠিক তেমন একটা ব্যাপার। আমি তার চিঠির কোনো উত্তর দেইনি। কী লিখব ভেবে পাইনি আসলে। কিছু লিখলেই বা কী হতো? নাওকো নামে কোনো মেয়ে পৃথিবীতে আর বেঁচে নেই। সে এখন এক মুঠা ছাই মাত্র, এর বেশি কিছু নয়। আগস্টের শেষে নাওকোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো কোবেতে। 2 বছরের মধ্যে সেবারে আমি প্রথম বাড়িতে গেলাম। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলে বাবা মাকে কিছু না জানিয়ে আবার টোকিওতে ফিরে এলাম। আসলে মনটা খুব খারাপ হয়েছিল। নাওকোর শেষ বিদায়টা খুব একটা সম্মানজনক ছিল না। নাওকোর বাবা মা মেয়ের আত্মহত্যার বিষয়টা গোপন করে গেল। অনেকটা চুপিসারেই তাকে কফিনে শোয়ানো হলো। টোকিও ফিরে বাড়িওয়ালাকে বললাম কিছুদিনের জন্য হয়তো আমি বাড়িতে থাকবো না, বাইরে ঘুরতে বের হব। রেস্টুরেন্টে চাকরিটা ছেড়ে দিলাম। মিদোরিকে একটা ছোট্ট চিরকুট লিখলাম, আমি কিছুদিন হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, রাগ করো না, এটা আমাদের দুজনের জন্যই হয়তো ভালো হবে। তোমাকে এখন বিস্তারিত কিছু বলতে পারছি না। এক জীবনে তোমাকে নানাভাবে যন্ত্রণা দিয়েছি, আর একটু সহ্য করো। আশা করছি আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারবে তুমি। এই সময়টা আমার বড় প্রয়োজন। পরের 3 দিন মুভি থিয়েটারে কাটালাম। টোকিও শহরের সব নতুন মুভি দেখা শেষ হয়ে গেলে আমি আমার ন্যাপস্যাক দিয়ে বাড়ি গেলাম। যাওয়ার পথে ব্যাংক থেকে জমানো সব টাকা তুলে নিলাম। শিনজুকু স্টেশনে গিয়ে শহর থেকে প্রথম যে এক্সপ্রেস ট্রেনটা বের হচ্ছিল তাতে চড়ে বসলাম। কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো আমার এখন আর কিছুই মনে নেই। আলাদা আলাদাভাবে প্রতিটা জায়গার দৃশ্য, শব্দ আর গন্ধ আমার মনে আছে, কিন্তু জায়গার নামগুলো মনে নেই। একটার পর একটা শহর পার হলাম। ট্রেনে চাপলাম, বাস নিলাম, পায়ে হাঁটলাম। নদী পাহাড় শেষ করে সমুদ্রে গেলাম। আমার ঘুমানোর কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। রেল স্টেশনে, পার্কে, পোস্ট অফিসের বারান্দায়, সাগরের তীরে স্লিপিং ব্যাগে ঘুমিয়ে পড়েছি। এমনকি একবার এক কবরস্থানেও রাত কাটালাম। কোথায় ঘুমিয়েছি সেটা নিয়ে আমার সমস্যা ছিল না। আমি শুধু লোকজন থেকে দূরে একটা নির্জন জায়গায় স্বপ্নহীন রাতগুলো পার করতে চেয়েছিলাম। সারা দিন হাঁটলাম। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে স্লিপিং ব্যাগের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে পড়তাম। যেদিন ঘুম আসতো না সস্তায় হুইস্কি কিনতাম। একসময় মাতাল হয়ে ঢলে পড়তাম। একজন ভবঘুরে মাতাল হিসাবে আমার নতুন জীবন শুরু হলো। সারা দিন হাঁটতাম, তবু ক্লান্ত লাগতো না আমার কখনো। একের পর এক শহর পার হলাম। কিছু কিছু শহরে মানুষ আমার মতো ভবঘুরেকে বেশ মমতা দেখালো। তারা বাড়িতে ডেকে নিয়ে খাবার দিল, টাকা দিল, ঘুমাতে কষ্ট হবে ভেবে মশার কয়েল পর্যন্ত দিল। আবার কোথাও মানুষ আমাকে যন্ত্রণা মনে করে পুলিশ ডাকলো। মমতা বা ঘৃণা কোনোটাই আমি চাইনি। আমার কাছে দুটোই ছিল সমান। এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেরিয়েছি বিরামহীন। শুধু চেয়েছিলাম মানুষ থেকে দূরে থাকতে। যে পৃথিবীতে নাওকো নেই, সেখানে বাকি সব মানুষের আমার কোনো দরকার নেই। একসময় টাকা প্রায় শেষ হয়ে এলো। তখন কিছুদিন মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করেছি। এক শহর থেকে আরেক শহরে উদ্দেশ্যহীন ছুটে বেরিয়েছি। কোনো গন্তব্য আমার মাথায় ছিল না। এই বিচিত্র দুনিয়ার বিচিত্র সব জায়গা দেখেছি, আজব আজব সব মানুষ দেখেছি। একবার মিদোরিকে ফোন করলাম, ওর গলা শুনতে খুব ইচ্ছা করছিল। ক্লাস যে শুরু হয়ে গেছে সেটা জানো, বলল সে। অনেক কোর্সে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছে, 2-1টা ক্লাস টেস্টও হয়ে গেছে। তুমি করছোটা কি? তুমি কি জানো পুরো 3টা সপ্তাহ তোমার কোনো খবর নেই? কোথায় তুমি, কি করে বেড়াচ্ছ? তোমাকে সব বলবো পরে কখনো, আমি বললাম।
কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছি না। টোকিও কবে ফিরবে? এখন না, তবে ফিরব কোনো একদিন, সম্ভবত অক্টোবরে। তোমার আর কিছু বলার নেই? আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। মিদুরি কিছু না বলে ফোন রেখে দিল। আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগলাম। মাঝে মধ্যে সস্তা ধরনের কোনো হোটেলে উঠে গোসল করতাম, শেভ করতাম। আয়নার নিজের চেহারা দেখে নিজেরই ভয় লাগতো। রোদে পুড়ে আমার চামড়া তামাটে হয়ে গিয়েছিল। চোয়াল বসে গেছে, চোখ দুটো একেবারে গর্তে ঢুকে গেছে, মুখে ভাঁজ পড়েছিল রেইকোর মতো। নিজের চেহারা দেখে মনে হয়েছিল আমি সেই আদিম মানুষ যে হামাগুড়ি দিয়ে গুহা থেকে প্রথম বের হয়ে এসেছে। তারপরও সেই চেহারাটাকে আমি ভালোবেসেছিলাম, কারণ ঘুরে ফিরে মানুষটা ছিলাম আমি। আমি সমুদ্র তীর ধরে হাঁটছিলাম। টোকিও থেকে যতটা সম্ভব দূরে যেতে চেয়েছিলাম। সমুদ্র ধরে হেঁটে যাওয়া সহজ, কারণ বালিতে ঘুমানোর মতো ভালো জায়গা সব সময় খুঁজে পাওয়া যায় না। সমুদ্রের পানিতে কাঠ, তক্তা ভেসে আসে। সারাদিন রোদে পুড়ে সেগুলোকে খটখটে শুকনো হয়। তখন সেগুলো দিয়ে আগুন জ্বালানো যায়, আর জেলেদের কাছ থেকে সস্তা শুটকি মাছ কিনে পুড়িয়ে খাওয়া যায়। রাতে হুইস্কি খেতে খেতে আমি নাউকোর কথা ভাবতাম। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতাম। এবার অদ্ভুত বিষয় যে মেয়েটার বেঁচে নেই। ওর কফিনে পেরেক ঠোকার স্বপ্ন আমার আজও মনে পড়ে, কিন্তু আমি কখনো বিশ্বাস করতেই পারি না সে আর ফিরবে না। বুকের মধ্যে আমি আজও নাউকোর নরম শরীরটা টের পাই। তার উষ্ণতা এখন আমি অনুভব করি। আমাকে জড়িয়ে ধরে সে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই মুহূর্তটা আমার কাছে আজও একই রকম বাস্তব। আমার কাছে মনে হতো সব কিছু মাত্র 5 মিনিট আগেই ঘটেছে। নাউকো এখন আমার পাশেই আছে, চাইলে আমি তাকে ছুঁতে পারবো। ওর সব স্মৃতি আমার মনের ভেতর একের পর এক ভাসে আসতো। বৃষ্টির দিনে হলুদ রেইনকোট পরে বার্ড হাউসে যাওয়ার কথা, পাখিদের খাবার দেওয়ার কথা। এই তো যেন সেদিনেরই কথা। ওর জন্মদিনে কেক নিয়ে ওর বাসায় গেলাম। কেকটা বাসে ভিড়ে কেমন ভঁচকে গেল। কেঁদে কেটে মেয়েটা সেদিন আমার শার্ট ভিজিয়ে ফেলেছিল। চুলের ক্লিপ খুলে সেগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার স্বচ্ছ দৃষ্টিতে কেমন করে আমার দিকে তাকিয়ে থাকতো। লিভিং রুমের সোফায় কেমন ঘরোয়াভাবে হাঁটু ভাঁজ করে পা তুলে বসতো। স্মৃতিগুলো একটার পর একটা ঢেউয়ের মতো এসে আমার উপর আছড়ে পড়তো। একসময় ঢেউ থেমে যেত, আর আমি সৈকতে একা পড়ে থাকতাম। অসহায় আমি, কোথায় যাওয়ার জায়গা নেই। গাঢ় গভীর অন্ধকার আমাকে জড়িয়ে ধরতো। আমি চিৎকার করে কাঁদতাম, দু চোখ বেয়ে ঘামের মতো অশ্রু বের হতো। কিজুকির মৃত্যু থেকে আমি একটা জিনিস শিখেছি, আর তা হলো মৃত্যু জীবনের থেকে আলাদা কিছু নয়, বরং এটা জীবনেরই একটা বর্ধিত অংশ। আর নাওকোর মৃত্যু থেকে আমি শিখেছি, যাকে তুমি ভালোবাসো সে যখন মরে যাবে, তাকে হারানোর কষ্ট তুমি অন্য কিছু দিয়ে চাপা দিতে পারবে না, কখনোই পারবে না। সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে। একদিন প্রচণ্ড বাতাস বইছিল। আমি স্লিপিং ব্যাগে শরীর মুড়ে একটা ভাঙা জাহাজের ডেকে শুয়ে চিৎকার করে কাঁদছিলাম। এক কম বয়সী জেলে আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে থামলো, আমাকে সিগারেট দিতে চাইলো। আমি একটা সিগারেট ধরালাম। 1 বছর ধরে আমি সিগারেট খাইনি। জেলে পাড়ার খাঁটি আমাকে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। সে জানতে চাইলো আমি কেন কাঁদছি। আগে পিছে কিছু না ভেবে তাকে বলে দিলাম যে আমার মা মারা গেছে, কষ্ট সহ্য করতে পারিনি, বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছি, একা একা সাগরের তীরে ধরে 1 মাস ধরে মতো হাঁটছি। সেই কথাটা শুনে দুঃখ প্রকাশ করে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই তার বাসা থেকে এক বড় বোতল সাকি আর 2টো গ্লাস নিয়ে এলো। বাতাসে সমুদ্র ফুঁসে উঠছিল, আর আমরা সেখানে বসে সাকি খাচ্ছিলাম। সে বলল যে সেও তার মাকে হারিয়েছে 16 বছর বয়সে। তারপর সে তার মায়ের গল্প জুড়ে দিল। আমি চিৎকার করে বলতে চাচ্ছিলাম, আমি তোমার মায়ের গল্প শুনতে চাই না, কিন্তু সে বলে গেল তার মা ছিল চিরচুরুগন টাইপের, স্বাস্থ্য ভালো ছিল না। তারপরও তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হতো। আমি প্রাণপণে তার গল্প থেকে অনেক দূরে নিজের একটা জগৎ তৈরি করতে চাচ্ছিলাম। সে জগতে আমি বসে বসে সাকি গিললাম, আর মাঝে মধ্যে হা জাতীয় শব্দ করে আমি যে তার গল্পটা শুনছি সেটা জানিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল লোকটা অন্য দুনিয়ার কোনো গল্প করছে। কি বলছে এই লোক, কেনই বা বলছে? হঠাৎ করে আমার খুব মেজাজ খারাপ হয়ে গেল। প্রচণ্ড রাগে মনে হলো গলা টিপে মেরে ফেলি শালাকে। তোর মায়ের গল্প কে শুনতে চেয়েছে বোকাচোদা? আমি আমার নাউকোকে হারিয়েছি, আমার নাউকো এই পৃথিবীতে আর নেই, আর তুই তোর মায়ের গল্প চোদাচ্ছিস? রাগটা যেভাবে এসেছিল সেভাবেই হুট করে চলে গেল। জেলে অন্তহীনভাবে গল্প বলেই চলে যাচ্ছিল। একসময় সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কিছু খেয়েছি কি। আমি বললাম না, তবে আমার ব্যাগে খাবার আছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। কী খাবার?
জেলে জানতে চাইল। পাউরুটি, পনির, টমেটো আর একটা চকলেট। দুপুরে কি খেয়েছো তুমি? পাউরুটি, পনির, টমেটো আর চকলেট। তুমি কোথাও যেও না, আমি একটু আসছি, বলে সে দৌড় দিল। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু নিকষ কালো আধারে সে মিশে গেল। আমি সাকি খেয়ে চললাম। বাতাসের বেগ বেড়ে গেছে, শো শো শব্দ করছে। ঢেউগুলো এসে পাগলের মতো আছড়ে পড়ছে বালিতে। একটা নেড়ি কুকুর আমার পাশে লেজ নাড়তে নাড়তে কিছুক্ষণ ঘুরল, তারপর খাবার কিছু নেই দেখে একসময় উধাও হয়ে গেল। আধ ঘন্টা পর সেই জেলে আবার ফিরে এলো, হাতে টিফিন ক্যারিয়ারের মতো দুটো বাক্স আর সাকির একটা নতুন বোতল। আমাকে বলল, উপরের বক্সে তাজা মাছ ভাজা আছে, বেশ তাজা খাবার, এখন না খেলে নষ্ট হয়ে যাবে। আমি যেন সেগুলো আগে খেয়ে নিই। নিচের বাক্সে যে খাবার সেটা আমি পরেও খেতে পারবো। সেখানে আছে ভাজা তোফু আর নরির রোল, সেগুলো পরদিনও টিকে থাকবে। সে আমাদের গ্লাসগুলোতে নতুন বোতল থেকে সাকি ঢালল। আমি তাকে ধন্যবাদ জানিয়ে মাছ ভাজা খেয়ে ফেললাম। গভীর রাত পর্যন্ত সাকি খেয়ে আমরা মাতাল হলাম। তারপর সে আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি বললাম, এখানে একা একা ঘুমাতে আমার বেশি ভালো লাগবে। চলে যাওয়ার আগে সে তার পকেট থেকে একটা 5,000 ইয়েনের নোট আমার শার্টের পকেটে এমনভাবে ঢুকিয়ে দিল যেন সে কোনো অন্যায় করছে। এটা রাখো, সে বলল, কাজে লাগবে তোমার। কিছু একটা কিনে খেও। তোমাকে দেখে বোঝা যাচ্ছে ভালো ঘরের ছেলে, কিন্তু চেহারাটা ভয়াবহ বানিয়ে ফেলেছ। আমি তাকে বললাম, আমার কাছে টাকা আছে, আর তাছাড়া তুমি আমার জন্য যথেষ্ট করেছো। এই টাকা আমি কোনোভাবেই নিতে পারবো না। এটাকে টাকা কেন ভাবছো? এটা তো টাকা নয়। সে বলল, বলতে পারো এটা আমার অনুভূতি। তোমার সঙ্গে এতটা সময় কাটালাম, আমার কাছে মনে হলো আমার অনুভূতির একটা অংশ তোমার বুক পকেটে রেখে দিচ্ছি। যদি তুমি না রাখো আমি ভীষণ কষ্ট পাবো। টাকাটা রেখে দেওয়া ছাড়া তখন আমার আর কিছু করার ছিল না। তাকে ধন্যবাদ দিলাম। সে চলে যাওয়ার পর হঠাৎ করে আমার প্রথম গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, যার সঙ্গে আমি প্রথম বিছানায় গিয়েছিলাম। হাই স্কুলে 3য় বর্ষের কথা। মনে হলো তার সঙ্গে আমি ভীষণ রকমের অন্যায় করেছি। সে একটা লক্ষ্মী মেয়ে ছিল, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার সবটুকু ভালোবাসা আমি আমার স্বাভাবিক পাওনা হিসেবে নিয়েছিলাম এবং একসময় সেগুলোকে নির্বিকারভাবে পায়ে ঠেলেছি। তাকে ছেড়ে টোকিও আসার সময় তার কথা একটাবারের জন্য ভাবিনি। এখন সে কোথায় আছে, কেমন আছে, সে কি আমাকে ক্ষমা করতে পেরেছে? সারা শরীর গুলিয়ে উঠল। আমি বমি করলাম, পেট থেকে ভাজা মাঠ উগরে দিলাম। অতিরিক্ত মদ খাওয়ার কারণে মাথাটা ব্যথা করছিল। আচ্ছা, জেলেকে আমি কোনো মিথ্যা করে আমার মায়ের কথা বললাম? এর কোনো দরকার ছিল না। তার দেওয়া 5,000 ইয়েনের নোটটা এখন আমার বুক পকেটে। টাকাটার জন্য এক ধরনের অপরাধবোধে ভুগতে শুরু করলাম। মনে হলো মায়ের মৃত্যুর গল্প বলে এই টাকাটা আমি আদায় করেছি। বুক ভরে একবার শ্বাস নিয়ে ভাবলাম, আমার টোকিও ফিরে যাওয়ার সময় হয়েছে। এভাবে সারা জীবন চলতে পারে না। আমি স্লিপিং ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে কাছে রেল স্টেশনে গেলাম। টিকিট কাউন্টারে লোকটাকে বললাম, টোকিও যাব, যত তাড়াতাড়ি সম্ভব। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে একটা খবরের কাগজ কিনলাম আমি। পত্রিকায় তারিখ লেখা ছিল অক্টোবর 2, 1970। পুরো একটা মাস আমি সাগরে পাড় ধরে হেঁটে বেরিয়েছি। পৃথিবী আমাকে ডাকছে, সেখানে ফিরে যেতে হবে পৃথিবীর ডাক শুনে। 1 মাসের ঘোরাঘুরি করে আমার আত্মার ময়লা খুব বেশি পরিষ্কার হলো না। নাওকোর মৃত্যু তখনও আমাকে ভোগাচ্ছিল। টোকিও ফিরে এলাম ঠিকই, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারলাম না। মিদোরিকে একটাবার ফোন করার সাহস হলো না। ফোন করে কি বলতাম আমি ওকে? কিভাবে শুরু করতাম? সব শেষ। রূপকথা দুয়ারানি মরে গেছে, আমি তাই সুয়ারানির সঙ্গে সুখে শান্তিতে বাস করতে চাই, এ কথা বলতাম? না, এটা বলার প্রশ্নই ওঠে না। নাওকো এখন এক মুঠো ছাই, আর মিদোরি রক্তমাংসে একজন মানুষ। নাওকো বেঁচে নেই, কিন্তু মিদোরি বেঁচে আছে। টোকিওতে ফিরে আসার পর কয়েকদিন কিছুই করলাম না। দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকলাম। জীবিত মানুষকে পাশ কাটিয়ে মৃতের স্মৃতি আঁকড়ে ধরতে চাইলাম। সম্ভবত এর ব্যর্থই হতো। একদিন আবিষ্কার করলাম যে আমি একা একা কিজুকের সঙ্গে কথা বলছি। তাকে বললাম, শেষ পর্যন্ত তুমিই জিতে গেলে বন্ধু। শুরু থেকে নাওকো তোমারই ছিল। মাঝখানে কিছুদিনের জন্য আমি পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি তাকে আবার ফেরত নিয়ে নিলে। এই ভুলে ভরা দুনিয়ায় আমার যতটুকু সম্ভব আমি করেছি নাওকোর জন্য। বিশ্বাস করো, আমার সবটুকু করেছি, কিন্তু নিজের কাছে রাখতে পারিনি। স্বার্থপরের মতো তুমি তাকে টেনে নিয়ে গেলে। আমার নিজেকে একজন কেয়ারটেকারের মতো মনে হলো, একটা প্রাচীন জাদুঘরের কেয়ারটেকার।
তার কাজ একটা বিশাল শূন্য জাদুঘর প্রতিদিন পাহারা দিয়ে রাখা। সেই জাদুঘরে কেউ নেই, কখনো কেউ আসবেও না, অথচ আমি যত্ন নিয়ে এর দেখাশোনা করব, স্মৃতির মেঘ পাহারা দেব, আগলে রাখব। টোকিও ফেরার 4 দিন পর রেইকোর চিঠি পেলাম। স্পেশাল ডেলিভারিতে ছোট্ট একটা নোট, তাতে লেখা, প্রিয় ওয়াতানাবে, তোমার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগের চেষ্টা করেছি, পারছি না, খুব দুশ্চিন্তায় আছি। তুমি কি কষ্ট করে আমাকে একটা ফোন করবে? সকাল 9টায় করো কিংবা রাত 9টায়, আমি ফোনের কাছে তোমার জন্য অপেক্ষা করব। রেইকো ইসিডা। আমি সেদিনই রাত 9টায় ফোন করলাম। একবার রিং হতেই রেইকো ফোন ধরল। তুমি ঠিক আছো তো? জানতে চাইল সে। আছি এক প্রকার, বললাম তাকে। আচ্ছা, আমি যদি তোমাকে পরশুদিন দেখতে আসি, তোমার কোনো সমস্যা আছে? দেখতে আসবে মানে? কোথায় আসবে? এখানে মানে টোকিওতে? আমাকে টোকিও আসতে দেবে? মানে তুমি কি স্যানিটোরিয়াম ছেড়ে দিচ্ছ? যদিও তোমাকে দেখতে আসার জন্য স্যানিটোরিয়াম ছাড়াটা জরুরি নয়, তারপরও তোমাকে সত্যিই জানাই, আমি ছেড়ে দিচ্ছি জায়গাটা। আগেই ছাড়া উচিত ছিল, অনেক আগেই। কম তো থাকলাম না, 8 বছর হয়ে গেছে। এখন নতুন কিছু খুঁজে বের করতে হবে। কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একটু চুপ করে থেকে রেইকো বলল, আমি পরশুদিন বিকেলে আসবো, 3:20 ট্রেনে। তুমি কি একটু কষ্ট করে স্টেশনে আমার জন্য দেখা করতে পারবে? আমার চেহারাটা কি তোমার মনে আছে, নাকি নাকও নেই বলে আমাকেও ভুলে গিয়েছো? সেরকম কিছু না, বললাম তাকে। তুমি নিশ্চিন্ত মনে এসো, আমি স্টেশনে থাকবো। শোনো, আমাকে যদি হুট করে চিনতে না পারো, তুমি গিটার হাতে এক মধ্যবয়স্ক মহিলাকে খুঁজবে। গিটার নিয়ে ঘুরে বেড়ানো আজব বড় বুড়ি খুব একটা বেশি দেখা যায় না এখানে, সহজেই পেয়ে যাবে আমাকে। ভিড়ের মধ্যে রেগোকে খুঁজে পেতে তেমন কোনো সমস্যা হলো না। ছেলেদের একটা টুইড জ্যাকেট পরে আছে, সঙ্গে সাদা স্ল্যাক্স আর লাল স্নিকার্স। চুলগুলা বরাবরের মতোই নারকেলের ছোবড়া বানিয়ে রেখেছে। আমাকে দেখা মাত্র সে একটা হাসি দিল। অবাক হয়ে আমিও খেয়াল করলাম, আমি হাসছি। ডান হাতে একটা স্যুটকেস আর বাঁ হাতে গিটারের কেস নিয়ে বেশ হিমশিম খাচ্ছিল রেইকো। আমি গিয়ে ওর স্যুটকেসটা তুলে নিলাম। তোমার এ চেহারায় ভয়াবহ অবস্থা কেন হলো? রেইকো জিজ্ঞেস করলো। নাকি এরকম চেহারা বানানোটাই নতুন ট্রেন্ড টোকিওর হয়ে গেছে? আমি আসলে বেশ কিছুদিন টোকিওতে ছিলাম না, বললাম আমি। সমুদ্রের পাড় ধরে হেঁটেছি, আর সামনে যা পড়েছে সেসব হাবিজাবি খেয়েছি, শরীরের দিকে খেয়াল রাখতে পারিনি। যাই হোক, তুমি তো সম্ভবত বুলেট ট্রেনে এই প্রথম চাপলে, কেমন লাগলো? অতি জঘন্য, একটা ট্রেন যা জানালা খুলে মাথা বের করা যায় না। আরে বাবা, ট্রেনে চেপে যদি জানালা দিয়ে মাথা বের করতে না পারলাম, তাজা বাতাস খেতে না পারলাম, তাহলে আমি ট্রেনে কেন চাপবো? সেটা একটা সমস্যা বটে। তারপর ধরো, বলল সে, আমি প্ল্যাটফর্মের সস্তার দোকান থেকে লাঞ্চ বক্স কিনতে চেয়েছিলাম, সেটাও কিনতে পারিনি। বুলেট ট্রেনের বুফে খুব ভালো, সবাই ওখান থেকে খাবার কেনে, এক গাদা দাম দিয়ে জঘন্য সব খাবার কিনে। ওগুলা রাস্তার নেড়ি কুকুরকে সাধলেও খাবে না। আমি আবার হেসে বললাম, তারপরও টোকিও এসে তোমার অনুভূতি কী? রেইকো বলল, 8 বছর এখানে সব কিছু অনেক বদলে গেছে। তা তো একটু বদলেছেই, তবে আমার মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না। আমার ভয় লাগছে, সে বলল। অনেক ভয়। ভয়ে আবার আমি পাগল টাগল হয়ে যেতে পারি। আমি জানি না মানিয়ে নিতে পারবো কি না। অথচ দেখো, হুট করে স্যানিটোরিয়াম ছেড়ে চলে এসেছি এখানে। কথাটা বলে রেকো একটু দম নিল, একটা সিগারেট ধরালো। আমি একটু হেসে ওর হাত ধরলাম, বললাম, চিন্তা করো না, তোমার কিছু হবে না। তুমি সহজ জিনিস না, টোকিওর মতো বোকা শহর তোমার কিছুই করতে পারবে না। রেইকো হাসলো। এখন তুমি কি করবে, কিছু ঠিক করেছো? তাকে জিজ্ঞেস করলাম আমি। আসিকাওয়া চলে যাব, বলল সে। আসিকাওয়া? হ্যাঁ, ওখানে হোক্কাইডোর বনে ভেতর কিছু মিউজিক স্কুল আছে। আমার এক বন্ধু চালায় সেখানকার একটি। কয়েক বছর ধরেই সে আমাকে বলছিল সেখানে গিয়ে তাকে সাহায্য করার জন্য। আমি তাকে অনেক দিন ধরেই বোঝাচ্ছিলাম, নাও বলছিলাম না, হ্যাঁও বলতে পারছিলাম না। আসলে ওরকম ঠান্ডা একটা জায়গায় যেতে ভয় পাচ্ছিলাম। অবশেষে হ্যাঁ বলে দিলাম। মানে আছে এর কোনো? এতদিন পর বাইরের দুনিয়ায় এলাম, কোথাও একটু মাস্তি মারবো, তা না, মাটির মধ্যে গর্ত করে ঢুকতে যাচ্ছি আমি। জায়গাটা ভালো, তোমার ভালো লাগবে। আর যতটা ঠান্ডা বলছো অতটা ঠান্ডাও না জায়গাটা। হাসতে হাসতে বললাম আমি। আমি গিয়েছিলাম ওখানে। শহরটা ছোট, কিন্তু খারাপ না। অন্যরকম একটা পরিবেশ আছে ওখানে। তোমার তাই মনে হয়?
ভাই, আমি টোকিও শহরে থাকি। এখানে 2 বছর পার করার পর পৃথিবীর যে কোনো জায়গায় আমার কাছে ভালো মনে হবে। জিনিসপত্র সব ওখানে পাঠিয়ে দিয়েছি। শোনো, ওখানে তুমি মাঝে মধ্যে আমাকে দেখতে আসবে, না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব। কথা দিচ্ছ তো? অবশ্যই যাব, কিন্তু তোমাকে কি এখনই যেতে হবে? 2-1 দিন টোকিওতে থাকতে পারবে না? হ্যাঁ, থাকা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে টোকিওতে আমার থাকার কোনো জায়গা নেই। আমি এখানে একমাত্র তোমাকেই চিনি। সেটাই কি যথেষ্ট না? আমার তো একটা বাসা আছে, সেই বাসায় তো তুমি থাকতেই পারো, তাই না? তুমি থাকতে দেবে? অদ্ভুত প্রশ্ন। কেন দেব না? তুমি কি ভেবেছিলে তুমি এসে হোটেলে উঠবে? আমি যদি রাতের বেলায় তোমার সঙ্গে কোনো ঝামেলা করি? সেই ঝামেলাটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি। হেসে বললাম, আমার বাসায় একটা বড় ক্লজিট আছে, ওখানে তুমি স্লিপিং ব্যাগে আরাম করে ঘুমাতে পারবে। কোনো সমস্যা নেই। প্রয়োজনে তুমি আমার বিছানা ব্যবহার করবে, আমি ক্লজেটে গিয়ে শোবো। হ্যাঁ, এটা অবশ্য করা যেতে পারে, সে বলল। আসলে আশিকাওয়া যাওয়ার আগে আমাকে স্বাভাবিক মানুষের সঙ্গে একটু খাপ খাইয়ে নিতে হবে। এই যে দুনিয়া, এটার সঙ্গে আমি 8 বছর আগে শেষ দেখা করেছিলাম। অনেক কিছুই বুঝতে পারছি না এখন। নার্ভাস লাগছে। তোমার সঙ্গে থাকলে তুমি আমাকে সাহায্য করতে পারবে। তাছাড়া আর কেউ নেই যার কাছে আমি এই সাহায্যটুকুও চাইতে পারি। তোমার জন্য সব কিছু করতে রাজি আছি আমি, বললাম তাকে। স্যানিটোরিয়াম ছাড়তে অনেক মনের জোর দরকার ছিল। তোমার আর নাওকোর জন্য শেষ পর্যন্ত ছাড়তে পেরেছি। ওখানে ওই বাসায় নাওকোকে ছাড়া কিছুতেই থাকতে পারছিলাম না। আবার বাইরের পৃথিবীতে যাব সে সাহসও পাচ্ছিলাম না আমি। পরে মনে হলো আগে তোমার কাছে যাই, তোমার সঙ্গে কথা বলি, একটু সাহস নিই। তাই চলে এলাম। খুব ভালো কাজ করেছো। আশা করি তোমার সুস্থ স্বাভাবিক জীবনে আমি কোনো উপদ্রব করব না। তোমাকে কে বলেছে যে আমার একটা সুস্থ স্বাভাবিক জীবন আছে? আমরা কিচিজোজির ট্রেন ধরলাম। বাকি রাস্তা আমাদের দুজনের মধ্যে প্রায় কোনো কথাই হলো না। প্রায় 10 মাস পর আমি রেইকোকে দেখলাম। মাঝে কত চিঠি লিখেছি, ওর কথা ভেবেছি, অথচ ওর পাশে বসে আমি কোনো কথাই খুঁজে পেলাম না। অবশ্য নিজের মধ্যে এক ধরনের শান্তি লাগছিল। নাওকোর সঙ্গে টোকিওর রাস্তায় যখন হাঁটতাম তখন আমার এমন লাগতো। আমি আর নাওকো যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমাদের মাঝে জ্যোতিচিহ্ন হয়ে ঝুলে থাকতো কিজুকি। আর এখন আমার আর রেইকোর মাঝে একইভাবে বসে আছে নাওকো। রেইকো কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলো। পরে সে যখন দেখলো আমি চুপ হয়ে গেছি, সেও চুপ করে গেল। প্রায় পুরো পথ আমরা কোনো কথাই বললাম না। ট্রেন থেকে নেমে রেইকো চারপাশটা দেখলো, তারপর বলল, বাহ, এটা তো টোকিও শহর বলে চেনাই যায় না। বেশ ফাঁকা জায়গা। যাক, একটু বাঁচা গেল, একটু বুক ভরে শ্বাস নেওয়া যাবে। হ্যাঁ, সেটা নিতে পারবে। এখানে তোমার নিঃশ্বাসে বাধা দেওয়ার মতো কিছুই নেই। আমি আর রেইকো পেছনের গেট দিয়ে বাসায় ঢুকলাম। সে বাগানটা দেখে মুগ্ধ হয়ে গেল। বাসায় ঢুকে তার মুগ্ধতা আরও বাড়ল। বাহ, দারুণ তো, রেইকো বলল। ডেস্ক আর রান্নাঘরে এইসব সেলফ তুমি নিজে বানিয়েছ? হ্যাঁ, সেরকম কিছু একটা। চা ঢালতে ঢালতে তাকে বললাম। তুমি চিঠিতে যখন লিখছিলে তখন পরে বিশ্বাস হয়নি। তোমার হাতের কাছে তো খুবই চমৎকার। তুমি তো ভয়াবহ গুণী ছেলে। আর তোমার বাসা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা আমি কখনোই আশা করিনি। সবই স্টর্ম ট্রুপারের কৃপা, বললাম তাকে। তার রুমমেট ছিলাম আমি, ভুলে যাচ্ছ নাকি? প্রতিদিন রুম ঝাড়ু দিতে হতো আমার। আচ্ছা, তোমার বাড়িগুলো তো তোমার সঙ্গেই থাকে না? তার সঙ্গে পরিচিত হতে হবে, বাড়িওয়ালার সঙ্গে। বাগানের ওই পাশে মূল বাড়িতে থাকে, তাই তো? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে পরিচিত হতে হবে কেন? কেন মানে কি? তোমার বাসায় অদ্ভুত ধরনের মুখে ভাঁজ পড়া একজন বয়স্ক মহিলা এসে উঠেছে। রাতে টুংটাং করে গিটার বাজাচ্ছে। তোমার বাড়িওয়ালা অবাক হবে না? তার চেয়ে তাকে আগেভাগে জানিয়ে রাখা ভালো। এসব ব্যাপারে আমি কিছু নিয়ম মেনে চলি। এই দেখো না, তাকে ঘুষ দেওয়ার জন্য 1 প্যাকেট মিষ্টি পর্যন্ত এনেছি। তোমার যে বুদ্ধি, মাই গড! তোমাকে তো সরকারের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া উচিত। শোনো, বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিও বাড়ে। আমার বয়স কম না। আমি বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বলবো আমি তোমার খালা, কিয়োটোতে থাকি, তোমাকে দেখতে এসেছি। তুমিও তাই বলবে, কিন্তু হুট করে আবার আগ বাড়িয়ে সত্য কথা বলে যেতে দিও না। কিন্তু তোমাকে দেখতে তো আমার খালার মতো মনেই হচ্ছে না একদম। সে তোমার চোখের জন্য। তোমার চোখে সমস্যা আছে। তোমার প্রায় দ্বিগুণ আমার বয়স। অনায়াসে তোমার খালা বলে চালিয়ে দেওয়া যাবে, কেউ সন্দেহ করবে না। রেইকো মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করতে গেল।
আমি আরেক কাপ চা বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম। সিগেলের সঙ্গে কিছুক্ষণ খেললাম। মিনিট 20 পর রেইকো ফিরে এলো। এতক্ষণ কী নিয়ে কথা বললে তোমরা, জানতে চাইলাম আমি। তোমাকে নিয়ে কথা বললাম, রেইকো বলল। বাড়িওয়ালা তো তোমাকে খুবই পছন্দ করে। বলল, খুবই ভদ্র একটা ছেলে নাকি তুমি, আর খুবই সিরিয়াস ধরনের স্টুডেন্ট। সারাক্ষণ হাতে একটা বই নিয়ে বারান্দায় বসে থাকো। তুমি কি শিওর উনি আমার এই ব্যাপারে এই কথাগুলোই বলেছে? রেইকো হেসে বলল, হ্যাঁ বলেছেন। উনি তো আর জানেন না তুমি এই 20 বছর বয়সে 8-9 জন মেয়ের সঙ্গে বিছানায় গিয়েছ। শেলফের পাশ থেকে রেইকো আমার গিটার তুলে নিয়ে হাতে নিয়ে টিউনটা ঠিক করলো। তারপর অ্যান্টোনিও কার্লোসের ডেজাফিনাদো বাজালো। কতদিন পর রেইকোর গিটার শুনলাম, মনটা ভরে গেল। তুমি যে গিটার প্র্যাকটিস শুরু করেছ আমাকে কিন্তু বলনি, রেইকো বলল আমাকে। আসলে সেরকম কিছু না, বললাম আমি। এটা বাড়িওয়ালার গুদামে পড়েছিল দীর্ঘদিন, তো একটা জিনিস শুধু শুধু পড়ে আছে। আমি চিন্তা করলাম বাসায় নিয়ে এসে একটু ঠিকঠাক করি, ওইটুকুই। ঠিক আছে, আমি যে কদিন আছি তোমাকে শেখাবো, ভয় পেও না, আবার টাকা নেব না, একদম ফ্রি। গিটার নামিয়ে রেখে গায়ের জ্যাকেটটা খুলল রেইকো। বারান্দার পিরালে হেলান দিয়ে সিগারেট ধরালো। আমার শার্টটা সুন্দর না, জানতে চাইল সে। খুবই সুন্দর, বললাম তাকে। শার্টটা চেনা চেনা লাগে কিনা একটু দেখো তো। বুঝতে পারছি না ঠিক। বোকা, এটা নাউকোর শার্ট, রেইকো বলল। তুমি হয়তো বা খেয়াল করনি, আমাদের সাইজ একই রকম। আমাদের ব্লাউজ, স্ল্যাক্স, জুতো, হ্যাট অদল বদল করে পরতাম। শুধু ব্রাটাই বদল করতে পারতাম না। আমার বুক খুবই ছোট। রেইকো বলার পর খেয়াল করলাম আসলেই তার শরীরের গঠন প্রায় নাউকোর কাছাকাছি। জ্যাকেট আর প্যান্টটাও নাউকোর, রেইকো বলল। সব কিছুই ওর। আমি যে ওর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি, এতে কি তুমি বিরক্ত হচ্ছ? বিরক্ত কেন হব? মরার পর যদি কোনো জায়গা থাকে, সেখানে বসে নাউকো তোমাকে তার পোশাক দেখলে খুবই খুশি হবে। রেইকো একটিবার আঙুল মটকালো, তারপর বলল, ব্যাপারটা খুব অদ্ভুত। নাউকো কোনো উইল করে যায়নি, কিন্তু এক লাইনের একটা নোট লিখে গেছে। এটাকে তুমি অনায়াসে সুইসাইড নোটও বলতে পারো। লিখে গেছে, আমার সব জামা কাপড় রেইকোকে দিও। কেমন হাস্যকর একটা ব্যাপার না? সে মৃত্যুর জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, অথচ জামা কাপড় কথা ভাবছে। তার মৃত্যুর পর জামা কাপড়গুলোর মালিক ঠিক করছে। আমি বলছি না এটা খুব হালকা একটা বিষয়, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হাজারটা জিনিস তার চিন্তা করার ছিল। হয়তো, বললাম তাকে। রেইকো সিগারেটে একটা লম্বা টান দিল। কিছুক্ষণ কথা বলল না, কোথায় যেন হারিয়ে গেল। তারপর বলল, আমার মনে হয় তুমি পুরো ঘটনাটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে চাও, চাও না? চাই, বললাম আমি। রেইকো বলতে শুরু করলো। ওসাকার হাসপাতালে নাওকো বেশ কিছু টেস্ট হলো। টেস্ট রেজাল্টে দেখা গেল তার অবস্থার বেশ উন্নতি হয়েছে, কিন্তু ওরা নাওকোকে আরও 2-1 মাস তাদের ওখানেই রাখতে যাচ্ছিল, যেন ইন্টেন্সিভ থেরাপি দিতে পারে। আগস্টের 24 তারিখ নাওকোর মা আমাকে ফোন করে বলল, নাওকো একটাবার স্যানিটোরিয়ামে আসতে চায়, আমার সঙ্গে নাকি কথা আছে। আর যেহেতু তাকে আরও 1-2 মাসের জন্য মানসিক হাসপাতালে থাকতে হবে, সে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যেতে চায়। আমি তাকে জানালাম আমার কোনো সমস্যা নেই এতে। আমিও নাওকোকে দেখতে চাই, ওর সঙ্গে কথা বলতে চাই। নাওকো তার মায়ের সঙ্গে পরের দিনই চলে এলো। একটা ট্যাক্সি করে এসেছিল ওরা। ট্যাক্সিটা ছাড়লো না। আমরা 3 জন জিনিসপত্র গোছাতে গোছাতে গল্প করলাম। বিকেলবেলা নাওকো ওর মাকে বলল বাসায় ফিরে যেতে। আমার সঙ্গে রাতটা থাকতে চায় ও। ট্যাক্সি দাঁড়িয়েছিল, ওর মা উঠে চলে গেল। দুশ্চিন্তা করার কোনো সুযোগই ছিল না আমাদের, কারণ নাওকোকে দেখতে খুব ফুরফুরে লাগছিল। মনে হচ্ছিল বেশ মজায় আছে। আসলে ওর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছিল। সে এখানে আসার আগে বিউটি পার্লার হয়ে এসেছে। সেখান থেকে চুলের একটা নতুন স্টাইল করেছে। তাকে আরও কিউট লাগছিল। মেয়েটা সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল, সেজন্যই ওকে বেশ তাজা দেখাচ্ছিল। আসলে মরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বেঁচে থাকাটা ওর জন্য আশ্চর্য রকমের সহজ হয়ে গিয়েছিল। সে জানতো সে ঠিক কী করতে চায়। ওর একটা ব্যাপারে অবশ্য আমার একটু খটকা লেগেছিল, কিন্তু তখন বুঝতে পারিনি। এখন বুঝি আমার সন্দেহ করা উচিত ছিল। ও সেদিন সন্ধ্যায় তোমার চিঠিগুলো সব একসঙ্গে করে পুড়িয়ে ফেলেছিল। আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ আমি জানতাম তোমার চিঠি ওর কাছে কতটা প্রিয়। ওগুলো সবসময় আলমারির ভেতর রাখতো আর মাঝে মধ্যে বের করে পড়তো। কেন পোড়াচ্ছে জানতে চাইলে সে আমাকে বলেছিল,
আমি আসলে আমার আগের সব কিছু ভুলে যেতে চাই। এই চিঠিগুলো আমার সব পুরানো কথা মনে করিয়ে দেবে। আমি সুস্থ হয়ে যখন ফিরে আসব, তখন আগের কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াতে চাই না। নতুন করে শুরু করব। নতুন সময়ের নতুন চিঠি আবার জমা করব। ওর কথায় যুক্তি ছিল। আমি কথাগুলো বিশ্বাস করেছিলাম। কি ভুলটাই না করেছিলাম আমি। তারপর ডিনার করে এসে আমরা গোসল করলাম। আমি ভালো একটা ওয়াইনের বোতল খুললাম, যেটা আমি একরকম বিশেষ কোনো মুহূর্তের জন্য জমা করে রাখি। আমরা ওয়াইন খেতে খেতে গান করলাম। আমি গিটারে নাওকোর প্রিয় গান বাজালাম, নরওয়েজিয়ান উড, মিশেল। আমাদের দুজনেরই বেশ ভালো লাগছিল। তারপর একসময় ঘুম পেয়ে গেল। আমরা বাতি নিভিয়ে যে যার বিছানায় চলে গেলাম। সে রাতে অনেক গরম ছিল। জানালা খোলা ছিল। বাতাসে প্রায় ছিল না বললেই চলে। চাঁদ নেই আকাশে, বাইরে গাঢ় অন্ধকার, ঝিঝি পোকার ডাক বাতাসে ভেসে আসছিল। শুয়ে শুয়ে নাওকো তোমার গল্প বলতে শুরু করলো। ওর 20তম জন্মদিনে রাতে তোমরা দুজনে কী করেছিলে, কীভাবে তুমি ওকে বিছানায় গেলে, তারপর ওর কাপড় খুললে, প্রথম চুমু খেতে খেতে কেমন লেগেছিল, তারপর তুমি যখন ওর সঙ্গে সেক্স করলে ওর কেমন লেগেছিল, বিস্তারিত বলা শুরু করলো। এর আগ পর্যন্ত নাওকে আমাকে এটুকু বলেছে যে তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু এত বিস্তারিত কখনো বলেনি। অথচ সেদিন তাকে থামানো যাচ্ছিল না, বলেই যাচ্ছিল। আমি নাওকোকে প্রশ্ন করলাম, হঠাৎ আমাকে সব কিছু বলছো যে? আমার বলতে ইচ্ছা করছে, তাই বলছি। নাওকো উত্তর দিয়েছিল, তুমি শুনতে না চাইলে কান বন্ধ করে থাকো। আমি বললাম, না না ঠিক আছে, তুমি যদি মনে করো তুমি কিছু বলতে চাও, আমি অবশ্যই সেটা শুনবো। তুমি তোমার গল্প বলো। সে তখন তার গল্প চালিয়ে গেল। বলতে শুরু করলো, ওয়াতানাবে যখন তার জিনিসটা আমার ভেতর ঢোকালো, আমি ভাবতেও পারিনি এত ব্যথা করবে। জীবনে প্রথমবার। আমার জায়গাটা বেশ ভেজা ছিল, সেটা পিছলে ঢুকে গেল, কিন্তু তার পরও প্রচণ্ড ব্যথায় আমার শরীর অবশ হয়ে আসছিল। ওখানেই শেষ না। এরপর ওয়াতানাবে আমার পাটা কাঁধে উপর তুলে জোরে চাপ দিল। ব্যথাটা সহ্য করার প্রাণপণ চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল আমাকে বরফ পানিতে চুবানো হচ্ছে। সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল আমি যে কোনো মুহূর্তে মরে যাব। কিন্তু সে বুঝে ফেললো আমি ব্যথা পাচ্ছি। তখন সে নাড়াচাড়া বন্ধ করে দিল, যদিও তার জিনিসটা আমার ভেতর থেকে বের করেনি, ভেতরেই ছিল। ওই অবস্থাতেই সে আমাকে চুমু খেতে শুরু করলো। সবখানে চুমু খেলো, আমার চুলে, গলায়, বুকে অনেকক্ষণ ধরে, আস্তে আস্তে। তখন আমার দেহ আবার উষ্ণ হতে শুরু করলো। ধীরে ধীরে কোমর নাড়াতে শুরু করলো, আমার ভেতরে চাপ দিতে লাগলো। তোমাকে আমি কি করে বোঝাই রেখো, কী অদ্ভুত সেই অনুভূতি। মনে হচ্ছিল আমার পুরো শরীরটা মোমের মতো গলে যাবে। পারলে অনন্তকাল আমি সেভাবে কাটিয়ে দিতাম, সারা জীবনের জন্য তার বুকে। তখন নাওকোকে বললাম, তোমার যদি এতই ভালো লেগে থাকে তাহলে তুমি ওয়াতানাবের সঙ্গে পরে আর করলে না কেন কখনো? সে বলল, আমি জানতাম এরকম আর হবে না। ঠিক সেই মুহূর্তে কী করে যেন আমি বুঝে গিয়েছিলাম জীবনেই একটা বার আমার শরীরে উত্তেজনা বোধ করব, এবং সেটাই সত্যি হয়েছিল। ওই একবার ছাড়া আমি কখনো নিজের ভেতর যৌন উত্তেজনা বোধ করিনি। ওয়াতানাবে এরপরও আমার সারা শরীরে চুমু খেয়েছে, কিন্তু আমাকে এরপর আর কখনোই জাগাতে পারিনি। আমি তাকে বোঝালাম, দেখো নাওকো, অল্প বয়সী মেয়েদের এরকম মাঝে মধ্যে মনে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকবার করলে জিনিসটা ঠিক হয়ে যায়। তাছাড়া একবার যখন হয়েছে, তার মানে তো তোমার শরীরে কোনো সমস্যা নেই। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমারও এরকম সমস্যা হয়েছিল। পরে জিনিসটা নিয়মিত করতে হয়েছে ঠিক করে। রিকো, ব্যাপারটা সেরকম কিছু না, তুমি মোটেই বুঝতে পারছো না। কথাটা বলে নাওকো ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমি ওর বিছানায় বসে ওর চুলে হাত বুলিয়ে দিলাম। বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো নাওকো। ভোর 6টায় আমার ঘুম ভাঙল। দেখি নাওকোর বিছানা খালি। আমার বুকটা ধক করে উঠল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কিছু একটা ঝামেলা হয়েছে। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। নাওকোকে খুঁজতে গিয়ে চোখে পড়ল ডেস্কের উপর রাখা একটা নোট, আমার সব জামা কাপড় রিকোকে দিয়ে দিও। সঙ্গে সঙ্গে আমি চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করলাম। সবাই মিলে ভাগ ভাগ হয়ে ওকে খুঁজতে শুরু করলো। পুরো জায়গাটা আমি ইঞ্চি ইঞ্চি করে খুঁজলাম। ডর্মের ভেতরে, বাইরে, পাশের পাহাড়ে, বনে। 5 ঘন্টা লাগলো ওকে খুঁজে বের করতে। একটা গাছের সঙ্গে গলায় দড়ি বেঁধে ঝুলছিল নাওকো। চা খাবে, জানতে চাইলাম আমি। ভালো ভালো হয়। চুলায় চায়ের পানি বসিয়ে বারান্দায় ফিরে এলাম। সূর্যটা প্রায় ডুবতে বসেছে। দিনের আলো একটু একটু করে দুর্বল হয়ে পড়েছে। গাছের ছায়াগুলো ক্রমশ লম্বা হয়ে আমাদের পায়ের কাছে চলে এসেছে। আমি গিয়ে টি ব্যাগ দিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে এলাম।
রেকো চায়ের কাপে একটা চুমুক দিল, দিয়ে বলল, তো এরপর অ্যাম্বুলেন্সে সে নাওকোকে নিয়ে গেল। পুলিশ আমাকে জেরা করলো। তেমন কোনো প্রশ্ন অবশ্য করেনি। নাওকো সুইসাইড নোটের মতো কিছু একটা লিখে গিয়েছিল। ওরা মোটামুটি নিশ্চিত ছিল এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই না। পুলিশরাও মানুষ, অন্য সবার মতো তাদেরও ধারণা মানসিক রোগী মানেই আত্মহত্যা করবে। সুতরাং তারা পুরো জিজ্ঞাসাবাদই করলো শুধু করতে হয় বলে। ওরা চলে যাওয়ার পর আমি তোমাকে টেলিগ্রাফ পাঠালাম। আমি বললাম, আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হলো মরে যাওয়ার পর আর একটু সম্মান নাওকর প্রাপ্ত ছিল। দায়সারা গোছের একটা অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছিল ওর বাবা মা। হয়তো তারা বিব্রত বোধ করেছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। আসলে ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। ওখান থেকে এসেই এত রাগ হলো সব কিছুর উপর যে আমি জামা কাপড় গুছিয়ে 1 মাসের জন্য বেরিয়ে পড়লাম। আচ্ছা ওয়াতানাবে, একটু হাঁটতে গেলে কেমন হয়? হাঁটতে হাঁটতে আমরা ডিনারের জন্য একটা বাজার করে নিয়ে আসতে পারি না? চলো, তোমার কি খেতে ইচ্ছা করছে বলো। আমি ভালো স্প্যাগেটি রান্না করতে শিখেছি। খাবে? আজ না, আজ সুকিয়াকি খাবো, সে বলল। অনেক বছর খাইনি, আমি রাঁধবো। আমরা পাড়ার ছোট দোকানগুলা থেকে বাজার করলাম। গরুর মাংস, ডিম আর সবজি। একটা মাঝারি সাইজের হোয়াইট ওয়াইন পছন্দ করলাম আমি। আমাকে কোনো সুযোগই না দিয়ে রেকো সব কিছুর দাম দিয়ে দিল। এটা তুমি কি করলে? বললাম আমি। দেখো, আমি সে কত দূরের শহর কিয়োতো থেকে আমার ভাগ্নাকে দেখতে এসেছি, রেকো বলল। এখন বাড়িওয়ালা যদি শোনে ভাগ্নাকে দেখতে এসে আমিই ভাগ্নের টাকায় খাচ্ছি, তাহলে সেটা কি ভালো দেখাবে বলো? কে তোমার ভাগ্নে? গলা টিপে কিন্তু মেরে ফেলবো আমাকে আরেকবার ভাগ্নে বললে। রেইকো হাসল, বলল, শোনো, আমার সঙ্গে মোটামুটি ভালো পরিমাণ টাকা আছে। স্যানিটোরিয়ামে তো আমার সিগারেটের খরচ ছাড়া অন্য কোনো খরচই ছিল না। যে বেতন পেতাম পুরোটাই জমে গেছে। সুতরাং তোমাকে আমি 2-1 দিন বাজার করে খাওয়াতেই পারবো। সেটা করতে আমার বেশ ভালোই লাগবে। তুমি দয়া করে আমার প্যানপ্যানানি বন্ধ করো, আর কখনোই এই কথা বলবে না। বাসায় ফিরে গিয়ে রেকো চাল ধুয়ে ভাত চড়ালো। আমি ওর পাশে দাঁড়িয়ে ওর কাজ দেখছিলাম। কাজ করতে করতে কথা বলতে সমস্যা নেই তো কোনো? জিজ্ঞাসা করলাম আমি তাকে। না, বলতে পারো, রেকো উত্তর দিল। তুমি যে টোকিও চলে এলে, তোমার কি তোমার হাজব্যান্ড অথবা মেয়ের সঙ্গে একটাবার দেখা করতে ইচ্ছা হচ্ছে না? ইচ্ছে করছে কি না আমি জানি না, ওটা নিয়ে ভাবতে আমার বেশ ভয় লাগে। এটুকু তোমাকে বলতে পারি, ওদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা আমার নেই। তোমাকে আগেই বলেছি, আমার থেকে দূরে থাকলেই তাদের জন্য ভালো। তাছাড়া তারা তাদের নতুন জীবন শুরু করেছে। সে জীবনে হুট করে আমি উপস্থিত হলে সেটা সবার জন্যই খারাপ হবে। দেখি, একটা সিগারেট ধরিয়ে আমার মুখে দাও তো তুমি। আমি 7 স্টারের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে রেকোর ঠোঁটে গুজে দিলাম। সিগারেটে টান দিয়ে সে বলল, আমি হচ্ছে একটা স্মৃতির কঙ্কাল। চামড়া মাংসগুলো পচে গলে গেছে, শুধু পুরনো স্মৃতির উপর দাঁড়িয়ে আছি আমি। তুমি যাই হও, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি বললাম। সেটা যদি স্মৃতির কঙ্কাল হয় তবে হোক, আমার তাতে কিছুই আসে যায় না। আর আমি আরেকটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, আমি খুব খুশি হয়েছি নাওকোর কাপড়গুলো তুমি পরেছ। পেছন থেকে তোমাকে নাওকোর মতোই দেখতে লাগছে। তোমার বয়স কম, কিন্তু মেয়েদের কীভাবে পটাতে হয় সেটা তোমার থেকে ভালো আর কে জানে ওয়াতানাবে। সেরকম কিছু না, বিশ্বাস করো, সত্যি আমার এরকমই মনে হচ্ছে। তাহলে একটু প্রেম করবে নাকি আমার সঙ্গে? রেকো হেসে বলল, 100 বার করব। সেই কবে থেকে বসে আছি প্রেম করব বলে। ভাত রান্না প্রায় শেষের পথে। আমি রেকোকে সাহায্য করলাম ভাতটা নামাতে। তারপর চুলায় প্যান বসায় সুকিয়াকি রান্নার জন্য। দুজনে মিলে অল্প সময়ে খাবার রেডি করে ফেললাম। দয়া করে বলো না যে আমি কোনো স্বপ্ন দেখছি, গন্ধ শুকে রেকো বলল। না, তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটা 100% সুকিয়াকি, বললাম আমি। তাই যদি হয় তাহলে আমরা শুধু শুধু বকবক করছি কেন? বলেই চপস্টিক নিয়ে রেকো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। কোত্থেকে গন্ধ পেয়ে সিগাল এসে হাজির। ওকে খানিকটা মাংস দেওয়া হলো। পেট ভরে গেলে আমরা বারান্দায় হেলান দিয়ে বসে চাঁদ দেখতে লাগলাম। এখন খুশি তো? জানতে চাইলাম আমি। পেট এবং মই দুটাই বেশি খুশি, হেসে বলল রেকো। আমার সারা জীবনে আমি এত খাইনি বোধহয় কখনো। এখন কি করবে? প্রথমে আরাম করে গোটা 3 সিগারেট খাবো, তারপর পাবলিক বাথে গিয়ে গোসল করব। আমার চুল ভয়াবহ নোংরা হয়ে আছে, এগুলোকে ভালো করে শ্যাম্পু করতে হবে। সমস্যা নেই, কাছে একটা পাবলিক বাথ আছে। রেকো একটা সিগারেট ধরিয়ে বলল,
আচ্ছা ওয়াতানাবে, যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করি। করো। ওই যে মেয়েটা, কী যে নাম? হ্যাঁ, মিদরি। মিদরি তো। তুমি কি ওর সঙ্গে শেষ পর্যন্ত শুয়েছো? শোয়া বলতে যেটা বোঝাচ্ছ, মানে সেক্স, সেটা আমরা করিনি। আমি ঠিক করেছি, সব কিছুর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমি কিছুই করব না। এখন তো সব কিছুর একটা স্থায়ী সমাধান হয়ে গেছে, তাই না? আমি মাথা নেড়ে বললাম, কেউ মরে গেলে কি স্থায়ী সমাধান হয়? কিন্তু নাওকো মারা যাওয়ার আগে তো তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে যে তুমি মিদরিকে ছাড়া থাকতে পারবে না। নাওকো জীবিত না মৃত, তার সঙ্গে তোমার ওই সিদ্ধান্তের কোনো সম্পর্কই তো নেই। তুমি তোমার জীবনের জন্য মিদরিকে বেছে নিয়েছো, আর নাওকো বেছে নিয়েছে মৃত্যুকে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেরা নিজেদের ঠিকানা বেছে নিয়েছে। তোমার উচিত আগের সব কিছু ভুলে মিদরির সঙ্গে সম্পর্কটা একদম ঠিকঠাক করে ফেলা। কিন্তু আমি যদি নাওকোকে ভুলতে না পারি, কি করা যাবে? আমি তাকে বলেছিলাম তার জন্য অপেক্ষা করব, কিন্তু সেটা তো আমি করতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় আমি নাওকোর সঙ্গে এক ধরনের প্রতারণা করেছি। একদম শেষে গিয়ে ওর দিক থেকে আমি মুখ সরিয়ে নিয়েছি। নাওকো হয়তো মৃত্যুকে বেছে নিয়েছে, সেটা তার ব্যাপার। আমি কেন নাওকোকে বেছে নিতে পারিনি? এই প্রশ্নটা আমি নিজেকেই করতে পারি, আর সেটা যখন করি আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারি না। আমার মনে হয় আমি যদি ঠিকঠাক থাকতাম তাহলে নাওকো হয়তো আজ বেঁচে থাকতো। নাওকো মরে গেছে ওর, আর সেজন্য তুমি নিজেকে অপরাধী ভাবছো? এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে তুমি অনেক বড় মনের একটা মানুষ। একই সঙ্গে এটাও প্রমাণ হয় তুমি মোটেই বাস্তববাদী না। তোমার জীবনে মিদরি আছে, তোমাকে মিদরিকে নিয়ে সুখী হতে হবে। তুমি কষ্ট পেয়েছো, পাচ্ছ, হয়তো বা ভবিষ্যতেও পাবে, কিন্তু এর সঙ্গে মিদরির কোনো সম্পর্ক নেই। এখন তুমি যদি মিদরিকে কষ্ট দাও তাহলে তুমি নতুন করে আরেকটা ভুল করবে। মেয়েটাকে কষ্ট দেওয়ার সে অধিকার তোমাকে কে দিয়েছে? আমি হয়তো স্যানিটোরিয়াম ছেড়ে সোজা আসিকাওয়া চলে যেতাম, কিন্তু মাঝপথে টোকিওতে এসেছি শুধু তোমাকে এই কয়েকটা কথা বলার জন্য। আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাও, রেকোকে বললাম, কিন্তু আমি এখনও তৈরি না। রেকো আমার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ হোক বা কাল। আমাকে, তোমাকে, সবাইকে। যতদিন বেঁচে আছি জীবনটাকে গুছিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। আমরা নদীর ধার ধরে কিছুক্ষণ হাঁটলাম, তারপর পাবলিক বাথে গিয়ে গোসল করে সতেজ হয়ে ঘরে ফিরে এলাম। ওয়াইনের বোতল খুলে বারান্দায় গেলাম। রেকো বলল, আচ্ছা ওয়াতানাবে, তুমি কি আরেকটা গ্লাস আনতে পারবে? হ্যাঁ, পারবো। কিন্তু কেন, জানতে চাইলাম আমি। আসলে 3টি গ্লাস দরকার আমাদের। আমাদের মধ্যে নাওকো আছে তো। আমরা আমাদের মতো করে নাওকোর অন্ত্যেষ্টিক্রিয়া করবো এখানে। তুমি ঠিকই বলেছিলে, ওর বিদায়টা আরেকটু সম্মানজনক হওয়া উচিত ছিল। আমরা দুজন মিলে সে ব্যবস্থা করবো এখনই। আমি ভেতর থেকে একটা গ্লাস নিয়ে এসে রেইকোর হাতে দিলাম। সে সেটাই ওয়াইন ঢেলে বাগানের লণ্ঠনের উপর রেখে দিল। এখন এক বাক্স দেশলাই নিয়ে আসো, রেইকো বলল। মাঝারি সাইজের এক বাক্স দেশলাই আমার ঘরেই ছিল, আমি গিয়ে নিয়ে এলাম। রেইকো বলল, এখন তোমাকে আমি একটা কাজ দেব। আমি প্রতিবার একটা করে গান বাজাবো, আর তুমি একটা করে দেশলাই চালাবে। দেশলাইয়ের কাঠিগুলো পাশাপাশি রাখবে। নাওকোর জন্য আজ আমার যত গান মনে আছে সব বাজাবো। প্রথমে সে হালকাভাবে হেনরি মানচিনির ডিয়ার হার্ট বাজালো। তুমি এই গানের রেকর্ডটা নাওকোকে গিফট দিয়েছিলে, তাই না? জিজ্ঞেস করলো রেইকো। গত বছর ক্রিসমাসে, বললাম আমি। গানটা নাওকোর খুব পছন্দ হয়েছিল। আমিও খুব পছন্দ করি। পুরোপুরি মাতাল হওয়ার আগে যতগুলো সম্ভব বাজাতে হবে। ওর এবারের অন্ত্যেষ্টিক্রিয়াটা অত্যন্ত চমৎকার হতে হবে, ঠিক কি না? ঠিক। এইবার রেইকো বাজাতে শুরু করলো বিটলস, নরওয়েজিয়ান উড, মিশেল, ইয়েস্টারডে, সামথিং। সে বাজাতে বাজাতে কয়েকটা গানের সঙ্গে গলা মেলালো। আমি 7টা ম্যাচের কাঠি জ্বালালাম। কয়েক ঢোক ওয়াইন গিলে আরেকটা সিগারেট ধরালো রেইকো, বলল, বিটলসের বোকা মানুষগুলো আসলেই জানতো জীবনটা কত কষ্টের। একটা ছোট বিরতি দিয়ে রেইকো সিগারেট ফেলে আবার গিটার হাতে তুলে নিল। গিটারের তারে আরও কিছু সুর উঠালো। 14টা ম্যাচের কাঠি জ্বালিয়ে মাটিতে রাখলাম আমি। রেইকো বলল, তোমার কি অবস্থা, কিছু বাজাতে পারবে? অন্তত একটা গান বাজাও। আমি বললাম, তোমার মাথা ঠিক আছে? আমি খুবই বাজে ধরনের গিটার প্লে করি। তাহলে সেই বাজেটাই বাজাও। আমি ভেতর থেকে আমার গিটার এনে আমার মতো করে বাজালাম, আপ অন দ্য রুফ। রেইকো ততক্ষণ একটু বিশ্রাম নিল, ওয়াইন খেলো আর ধোঁয়া ছাড়ল। আমার বাজানো শেষ হলে তালি দিল সে। এরপর রেইকো একের পর এক গান বাজিয়ে চলল, সঙ্গে ওয়াইন আর সিগারেট। ক্লোজ টু ইউ,
রেইনড্রপস, ফলিং অন মাই হেড, ওয়েডিং বেল ব্লুজ, ওয়াক অন বাই, জুক বক্সের মতো একে একে বাজিয়ে চলল গান। তাকে দেখে মনে হলো মিউজিকের মধ্যে গভীরভাবে ডুবে আছে। বব ডিলান, রে চার্লস, ক্যারল কিং, দ্য বিচ বয়েজ, ব্লু ভেলভেট, কিউ সাকামতো, কিছুই বাদ গেল না। একসময় ওয়াইন শেষ হয়ে গেলে আমি গিয়ে হুইস্কির বোতল নিয়ে এলাম। নাউকুর জন্য লণ্ঠনের উপর রাখা গ্লাস থেকে ওয়াইন ফেলে গ্লাসে হুইস্কি রাখা হলো। কতগুলো? রেইকো জানতে চাইল। 48, জানালাম তাকে। 49-এ রেইকো বাজালো ইলিনোর রিগবি, আর 50-এ গিয়ে আবারও নরওয়েজিয়ান উড। আমার মনে হয় যথেষ্ট হয়েছে, বলল সে। আমি বললাম, অসাধারণ। এখন আমি আর একটা কথা বলবো, মন দিয়ে শোনো। আমি চাই তুমি নাউকোর অন্ত্যেষ্টিক্রিয়ার স্মৃতি মাথা থেকে ঝেড়ে ফেলো। তার বদলে আমরা এখন যেভাবে ওকে বিদায় জানালাম সেটা মনে রাখো। ওকে আমরা আমাদের মতো করে সম্মান দিয়ে বিদায় জানাচ্ছি। এটা নিয়ে নিজের মনে আর কোনো কষ্ট রেখো না। আমি মাথা নেড়ে সায় দিলাম। রেইকো ফিসফিস করে বলল, নিজেকে এখন একটা মুক্ত মানুষ মনে করো। চেষ্টা করছি, বললাম তাকে। এখন মানুষ যার পেছনে কিছু নেই, সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। রেইকো আমার কানের কাছে মুখ এনে বলল, আমরা দুজনকে আদর করলে কেমন হয় বলো তো? কি আশ্চর্য, আমার মনের কথা কেমন করে বুঝে গেলে। আমরা ভেতরে গিয়ে জানালার পর্দা টেনে দিলাম। অন্ধকার ঘরে আমরা একজন আরেকজনের শরীরে এমনভাবে স্পর্শ করলাম যেন পৃথিবীতে এটাই সবচেয়ে স্বাভাবিক কাজ। সে রাতে আমরা 4 বার সেক্স করলাম। ভোরবেলা রেইকো বলল, আমার বাকি জীবনে আর এসব না করলেও হবে। এক জীবনের জন্য আমি যথেষ্ট পরিমাণ সেক্স করে ফেলেছি। আমার সেটা মনে হয় না, বললাম আমি। আমার মনে হয় তোমার একজন বয়ফ্রেন্ড খুঁজে বের করা উচিত। তোমার মধ্যে আসলে একজন 17 বছরের কিশোরী বাস করে। তাকে বঞ্চিত করার কোনো অধিকার তোমার নেই। অক্টোবরের 8 তারিখ রেইকো চলে গেল। তাকে আমি অনেক দিন ধরে বোঝালাম প্লেনে যেতে, কিন্তু সে গো ধরে রইল সেই ট্রেনেই যাবে। মাঝখানে অবশ্য ফেরি পার হতে হবে। এই ফেরি পারাপারটাই নাকি আসল মজা। প্লেনে গিয়ে এই মজা সে কোনোভাবেই মিস করতে রাজি নয়। আমি তাকে উনো স্টেশন পর্যন্ত পৌঁছে দিলাম। রেইকোর হাতে তার গিটার আর আমার হাতে স্যুটকেস। আমরা প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। রেইকো সেই একই টুইড জ্যাকেট আর সাদা প্যান্ট পরে আছে যেগুলো পরে সে টোকিওতে এসেছিল। তোমার কি আসলেই আসাকাওয়া যাওয়াটা ভালো লেগেছিল? প্রশ্ন করল সে। খুবই চমৎকার একটা জায়গা, বললাম আমি। সত্যি ভালো, নিরিবিলি, একদম তোমার মন মতো হবে। আর আমি কিন্তু তোমাকে ওখানে প্রায় দেখতে আসব। সত্যি আসবে? আসবো। চিঠি লিখবে? লিখব। তোমার চিঠিগুলো আমার খুব ভালো লাগে। নাওকো কেন যে পড়াতে গেল তোমার চিঠিগুলা? আমাকে দিলেই পারতো, আমি পড়তাম মাঝে মধ্যে ওগুলো। চিঠি তো একটা কাগজ, কাগজে লেখা কিছু শব্দ। পুড়িয়ে ফেলে সমস্যা কি? যা থাকার সেটা তোমার মনের মধ্যে থাকলেই হলো। তুমি তো শব্দগুলোকে পড়েছ, তোমার মনে আছে। তোমার মনের মধ্যেই রেখে দিও, তাহলে আর কখনো হারিয়ে যাবে না। ওয়াতানাবে, আমার একা লাগছে, খুব ভয় লাগছে। তুমি কিন্তু অবশ্যই আমাকে মনে করে চিঠি লিখবে। তোমার চিঠি পড়লে মনে হবে তুমি আমার পাশেই আছো। আমি সবসময় তোমাকে চিঠি লিখব। তুমি সবসময় মনে করতে পারবে আমি তোমার পাশে আছি। এটা নিয়ে কোনো টেনশন করো না। আর আমি তোমাকে যতদূর চিনি, তুমি সহজেই নতুন জায়গায় মানিয়ে নিতে পারবে। তোমার কোনো সমস্যা হবে না। আর একটা ব্যাপার, আমাদের মধ্যে যা যা হলো সেগুলা আমার মনে থাকবে। আমার বাকি জীবনে চমৎকার স্মৃতিগুলো মনে করে কাটিয়ে দিতে পারবো। আমি তো তোমাকে আগেই বলেছি, স্মৃতি নিয়ে কাটিয়ে দেওয়ার মতো বুড়ি তুমি নও। তোমার ভেতরে একটা 17 বছরের কিশোরী লুকিয়ে আছে। রেইকো হাসলো, আমিও হাসলাম। আমাকে ভুলে যাবে না তো, সত্যি করে বলো, বলল সে। আমি রেইকোর হাত ধরলাম, বললাম, কখনো ভুলবো না, কখনো না। তুমি হয়তো কখনো আসাকাওয়া আসবে না আমাকে দেখতে, হয়তো তুমি আমাকে চিঠিও লিখবে না, কিন্তু বিশ্বাস করো, আমি যেখানে যাই, যত দূরেই যাই, তোমাকে আর নাওকোকে আমার মনে রাখবো। চাইলেও ভুলতে পারবো না কখনো। খেয়াল করলাম রেইকো কাঁদছে। ওকে বুকের মধ্যে চেপে ধরে প্ল্যাটফর্মে ভর্তি মানুষের সামনে চুমু খেলাম। কোনো কিছু পরোয়া করলাম না। আমরা দুজন জীবন্ত মানুষ। মরে যাওয়ার আগে শুধু একটা চিন্তাই আমরা করতে পারি, তা হলো আর একটু ভালোভাবে বেঁচে থাকা। ভালো থেকো, রেইকো ট্রেনে উঠতে উঠতে বলল। তোমাকে যা যা বলেছি সেগুলো একটু খেয়াল রেখো প্লিজ। শেষ একটা কথা বলতে চাই, এক বাক্যে। সেটা হলো, সুখী হও। যেখানে সুখ দেখবে সেখান থেকে ছিনিয়ে নেবে।
আমার থেকে নেবে, নাকর থেকে নেবে, সবার থেকে নেবে, আর নিজের জীবনের সঙ্গে যোগ করবে। ট্রেনটা চলতে শুরু করলো। আমরা কয়েক মুহূর্ত হাত ধরে থাকলাম, তারপর আলাদা হয়ে গেলাম। মিদুরিকে ফোন করে বললাম, তোমাকে আমার কিছুই বলা হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ কথা জমা আছে। না বলা সব কথা বুকে নিয়ে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। সব ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এই পৃথিবীতে আমি আর একমাত্র তোমাকেই চাই। তোমার সঙ্গে দেখা করতে চাই। তোমার বুকে মুখ গুজে আমার সব কথা তোমাকে খুলে বলতে চাই। আমাদের দুজনের সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই। ফোনের অপর প্রান্তে সহস্র বছরের নীরবতা নেমে এলো। আমি রিসিভারটা কানে চেপে ধরে চোখ বন্ধ করে অপেক্ষা করলাম। অবশেষে মিদুরির মৃদু স্বরে বলল, আমি আসবো তোমার কাছে, তুমি কোথায় এখন? তাই তো, আমি কোথায় এখন? ফোনের রিসিভার কানে চেপে ধরে আমি ফোন বুথের ভেতর থেকে বাইরে তাকালাম। কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করলাম। আমি কোথায় জানি না, কোনো ধারণাই নেই আমার। আমার চোখের সামনে শত শত মানুষ ভেসে উঠল। তারা হেঁটে চলেছে পিলপিল করে, রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। তারা কোনো এক অদৃশ্য জায়গা থেকে রাস্তায় নেমে এসে আবার কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। নামহীন সেই অচেনা জায়গা থেকে মিদুরির নাম ধরে আমি পাগলের মতো ডেকে যেতে লাগলাম। তো আপনারা শুনছিলেন হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের শেষ পর্ব। তো কেমন লাগলো আপনাদের? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শেষ পর্বের যে স্যাড এন্ডিংটা, এটা আসলে জরুরি ছিল, মানে নাওকর মৃত্যুটা। কারণ পুরা গল্পে মাঝখানে যেগুলা ছিল যে অনেক বৈষয়িক এবং একটা খুব একটা গভীরতার ছাপ কিন্তু আমার কাছে লাগেনি। কিন্তু শেষ পর্বেতে যে নাওকোর মৃত্যুতে ওয়াতানাবের যে মানসিক পরিস্থিতি, এই জিনিসটা কিন্তু গল্পটাকে আসলে একটা একটু হলেও মানে গল্পটার উন্নতি সাধন করছে। আর আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর এই যে ইন্ট্রোতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, এটা কিন্তু ছিল নরওয়েজিয়ান উডের যে আসল গানটা। হ্যাঁ, বিটলস ব্যান্ডের গাওয়া গানটা নরওয়েজিয়ান উড, সেটার ইনস্ট্রুমেন্টাল বা মিউজিকটা ছিল ব্যাকগ্রাউন্ডে। এবং এই গানটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর নরওয়েজিয়ান উডের উপর একটা ফিল্ম বা সিনেমা মুভি বানানো হয়ে গেছে। তো সেই মুভিটা যদি আপনারা ফুল দেখতে চান, সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখানে যেই গানগুলো আছে, আমি চেষ্টা করব, জানি না পারবো কি না, সব যেই শেষ পর্বে উল্লেখ আছে যে রেইকো বাজাচ্ছিল গিটার নিয়ে, সেগুলোর লিঙ্কও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সকে দিয়ে দেব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ সামনে এর থেকেও অনেক অনেক ভালো বই আসতে যাচ্ছে, উপন্যাস আসতে যাচ্ছে। সুতরাং আজকের জন্য খোদা হাফেজ।